আসসালামু আলাইকুম। স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মৌমিতা দেবনাথ। শুরুতেই সংবাদ শিরোনাম। এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, ডিসি সম্মেলনে মির্জা ফখরুল। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি অফিসে সোলার প্যানেল লাগানোর নির্দেশ বিদ্যুৎ মন্ত্রী। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা বাড়াতে হবে বললেন সিটি মেয়র। সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান। কক্সবাজার উপকূল ঘিরে গড়ে উঠেছে মানব পাচার সিন্ডিকেট, টার্গেট অসহায় স্থানীয় মানুষ ও রোহিঙ্গারা। এবং বগুড়ায় ঝুঁকিপূর্ণ জেলা পরিষদ ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম, দেয়ালে দেখা দিয়েছে ছোট বড় ফাটল, আতঙ্কে কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে পিরোজপুরে কৃষিতে সম্ভাবনার দ্বার খুলেছে সূর্যমুখী চাষ। চলতি মৌসুমে জেলায় আবাদ হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে, জানিয়েছে কৃষি বিভাগ। এবার বিস্তারিত। সরকার এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে মুক্তিযোদ্ধার তালিকায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে সরকার। তারিক শিকদারের প্রতিবেদন। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার 14টি মন্ত্রণালয় ও বিভাগের সাথে ডিসিদের মতবিনিময় হয়। এ সময় সরকারের নানা নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে ডিসিদের পরামর্শ দেয়া হয়। দুপুরের পর জেলা প্রশাসকদের সাথে বৈঠক করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জনগণকে সাথে নিয়ে জেলা প্রশাসকদের কাজ করতে বলা হয়েছে। বিগত সরকারের সময় স্থানীয় পর্যায়ের প্রকল্পের দুর্নীতির বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব এক বছরের মধ্যে আগামী সংস্থা টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। এর আগে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের লোডশেডিং সংকট কেটে গেছে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। ডিসি সম্মেলনে বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রের প্রতারণা রোধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। এদিন জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা বিভাগের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন 3 বাহিনী প্রধান সহ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। জাতীয় নির্বাচন সহ যে কোনো দুর্যোগে একসাথে কাজ করায় ডিসিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় বৈঠকে। আমরা আপনাদের পাশে ছিলাম, বাট ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের, and you delivered it 100%. ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। আমাদের মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাহায্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ব্লেসিংয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা সবসময় স্থানীয় প্রশাসনের যে সহযোগিতা পাই, সেজন্য আমি আপনাদের মাধ্যমে স্থানীয় এবং মাঠ প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে ডিসিদের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম নিরসনে জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন। এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলা সুষ্ঠু তদন্ত করব। মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি। বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, ভূমি সেবা সহজভাবে দিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা অনুরোধ করেছি আমাদের ডিসি সাহেবদেরকে জনগণকে সচেতন করেন এবং জানান আমাদের অ্যাপের ব্যাপারে, আমাদের অটোমেটেড সার্ভিসের ব্যাপারে এবং আমাদের ভূমি সেবা কেন্দ্র এবং আমাদের 24 আওয়ার হটলাইনের ব্যাপারে। আমরা খুব দ্রুতই
আমাদের মন্ত্রণালয় থেকে আরও জনবল নিয়োগের মধ্য দিয়ে এই ভূমি ব্যবস্থার সেবা আরও সুদৃঢ় করতে চাই। এছাড়া এদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ডিসিরা। ডিসিদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনাররাও। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা বৃদ্ধি সহ সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরীর কদমতলী সহ বিভিন্ন এলাকায় মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে তিনি সব কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা জরুরি বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ সহ কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, পরিচ্ছন্ন বিভাগের কর্মী উপস্থিত ছিলেন। ব্ল্যাকমেইলিংয়ের তৎপরতায় পেশাগত সাংবাদিকদের হারিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। নামমাত্র অসৎ ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিকরা পথে বসছে উল্লেখ করে তিনি বলেন, নানা রকম অপতৎপরতার কথা উঠে আসছে, সমাজে নানা রকম অভিযোগও চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সমাজ রাষ্ট্রকে প্রশ্ন করার ক্ষমতা গণমাধ্যমের, এটা করতে পারাটাই গণমাধ্যমের দক্ষতা। সৎ সাংবাদিকদের সুরক্ষা আর অসৎ সাংবাদিকতার হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে বলেও জানান তিনি। এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে। কক্সবাজারের সমুদ্র উপকূল ঘিরে এক ভয়ঙ্কর মানব পাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। এদের টার্গেট অসহায় স্থানীয় মানুষ আর বাস্তুচ্যুত রোহিঙ্গারা। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় উঠে এসেছে এই চক্রের নৃশংসতার চাঞ্চল্যকর তথ্য। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ উপকূল জুড়েই সক্রিয় ভয়ঙ্কর এক মানব পাচার চক্র। শুধু জেলা ও রোহিঙ্গা ক্যাম্পেই রয়েছে অন্তত ৫০ জন মানব পাচারকারী। এদের টার্গেট স্থানীয় মানুষ ও রোহিঙ্গারা। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে এখানকার নারী পুরুষদের পাচার করে তারা। সম্প্রতি আন্দামান সাগরে ডুবন্ত এক ট্রলার থেকে উদ্ধার করা হয় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা রফিকুল ইসলামকে। কাজে প্রলোভন দেখিয়ে গত ২ এপ্রিল তাকে নেওয়া হয় টেকনাফের রাজারছড়ার গোপন আস্তানায়। ২ দিন রেখে মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেওয়া হয় তাকে। ওই ট্রলারটি ডুবে যাওয়ার একদিন আগে ৮ এপ্রিল ৩৩ জনকে হত্যা করা হয়। নিহতরা বেশিরভাগই কক্সবাজার জেলা ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানান অলৌকিকভাবে বেঁচে যাওয়া রফিকুল। একজন জঙ্গির মসজিদে মানুষও ৩৩ জন মরা লাশ পাই, আর এই উসগড়িয়ে পানিতে নেহা পাই, আর এই এলান দিয়ে রেখে রাখানোর পরে এই মাঝি হদিয়ে আয়ু সেই জ্ঞান ফিরছে, তো মাঝি জিবে বেদা মারি হদে মসজিদে ফালাই দেওয়া। উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে একমাত্র নারী রাহেলা বেগম। তার উপরও পাশবিক নির্যাতন চালায় মানব পাচারকারীরা। আর এদিন মারা দাঁড়া করে নিয়ে লিখে এবার আবার ওদের তুমি হাইতে হাইতে তুই তাইলে তোরা আইলে আয়ের ঝগড়া দিবেন কই। হ্যাঁ সমাধান আজ যদি বিষ পাইতাম বলে তো বিষ হাওলাইতাম আল্লাহ আল্লাহ হিন্ন মিলা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এড়িয়ে যান। পরে ক্যামেরার সামনে এলেও অভিযোগ অস্বীকার করেন। মিশা হতা হয়ে তুলে দিইনি তারা এবার বাইরে গোয়াছে মিলেশিয়া বাবাছে বাবা মিশা বিন করে দিন বেকুন কিছু করে দিন মিশা হতাই এবারে যার গদি হয়ে নদী কি আর আগেও নদী কি আই এবারে নদাই আই এবার সিয়ারা যাইতে মনে হতে তাহলে নদাই দিন আল্লাহ গরমা হন হজ্জা নাই হন পদ্ধতি না বেশি খুশি আছি বেশি সুন্দর চলি আল্লাহ রহমত আজ গরমা হজ্জা হতা আর বামালা আইলে বেশি দূরে। এদিকে আন্দামানে ট্রলার ডুবির ঘটনার পর নিখোঁজ স্বজনদের কান্না থামছে না। কল করছে, আমি বলছে আমি বুটে উঠবো, আমি বলছি এখন চলে আসেন 10-9 দিন বাদে ফোনিতে ইতিমধ্যে বেশ কিছু মানব পাচারকারীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানায় পুলিশ। মানব পাচারের বিষয় নিয়ে আমাদের আজকে বেশ কয়েকদিন থেকে অভিযান চলতেছে। আমরা বেশ কিছু মানব পাচারকারীকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসছি
এটা অভিযান অব্যাহত আছে। আন্দামান সাগরের ওই ট্র্যাজেডিতে এখনো নিখোঁজ অন্তত 250 নারী, শিশু ও পুরুষ। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ। কক্সবাজার শহরে আছেন সহকর্মী শাহজাহান চৌধুরী শাহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, মানব পাচার সিন্ডিকেট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যালো, ধন্যবাদ মৌমিতা। যে সাগরপথে উন্নত যে জীবনের আশায় যে সাগরপথে মালয়েশিয়া যে পাচারের ঘটনা ইতিমধ্যে কক্সবাজার অনেক বেড়েছে। আমি এই মুহূর্তে সাগর উপকূলে অবস্থান করছি। একসময় এই ঘাট দিয়েই যে মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনা ঘটে আসছিল। এই যে সাগরপথে স্বপ্নযাত্রা এখন রূপ নিচ্ছে মৃত্যুর পাদে। সমুদ্রে মানব পাচার ট্রানজিট পয়েন্ট হচ্ছে এ ধরনের সমুদ্র উপকূলীয় এলাকা। ভাগ্য বদলের স্বপ্নে বিভোর হয়ে কাঠের বুট যুগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। অবৈধ এই বাড়ার যাত্রায় প্রতিনিয়ত ঝুঁকি নিচ্ছে শত শত মানুষ, আর অনেকের শেষ গন্তব্য হয়ে উঠছে গভীর সমুদ্র। গত 9 এপ্রিল আন্দামান সাগরের একটি ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত নিখোঁজদের মধ্যে রয়েছে রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার জেলার বাসিন্দারা। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। তাদের পরিবার স্বজন এখনো এদের আশায় প্রহর গুনছেন, ফিরে আসার অপেক্ষায়। যদিও আশার আলো ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। উন্নত জীবনের আশায় শুরু হওয়া এই যাত্রা শেষ হচ্ছে শোক আর অনিশ্চয়তায়। কক্সবাজার জেলায় যে অর্ধশতাধিক মানব পাচারকারী রয়েছে তাদেরকে গ্রেপ্তারে যে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে। যে আমরা এই টেকনাফ থানার পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটাই বলছেন ইতিমধ্যে অনেক মানব পাচারকারীকে তারা গ্রেপ্তার করেছে। সাগরপথে যে অনিশ্চিত স্বপ্নযাত্রা, যে মাঝপথে ডুবে গিয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটছে, অনেকে নিখোঁজ হচ্ছে, এরপরও সাগরে মানব পাচার থামছে না। মৌমিতা, কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়া সাগর পাচারের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ শাহিন। যাচ্ছি অন্য প্রসঙ্গে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 3 মাস ব্যাপী আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করার কথা জানান সাইদুর রহমান খান। এছাড়াও সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যাতে এই সহায়তার আওতায় আসে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বড় ধলিরছড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। সাথে সাথে টহল পুলিশের একটি দল ওই বাড়ি ঘিরে ফেলে। এ সময় উপস্থিতি টের পেয়ে 10 থেকে 15 জন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে 7 জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বগুড়া জেলা পরিষদ ভবনে চরম আতঙ্ক নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। 140 বছরের পুরনো ঝুঁকিপূর্ণ এই ভবন পুনর্নির্মাণে আজও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ভবনের দেয়ালে দেখা দিয়েছে ছোট বড় ফাটল, তবুও থেমে নেই দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষও থাকে আতঙ্কে। বগুড়া সংবাদদাতা সুমন সর্দারের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। 1887 সালে নির্মাণ করা হয় বগুড়া জেলা পরিষদ ভবন। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটি জরাজীর্ণ। জেলার গুরুত্বপূর্ণ সরকারি এ দপ্তরে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। জেলা পরিষদ ভবনের বিভিন্ন দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদের প্লাস্টার খসে পড়ছে নিয়মিত। কোথাও কোথাও কাঠামোর অংশ দুর্বল